है ये? कौन है ये? अबे मच्छर सोच के आगे, जुर्म के पीछे। কত ভালো লাগছে আমার। মনটাই ভালো লাগছে আমার, সব কিছু ভালো লাগছে, কিন্তু এত খুশি লাগছে কেন বুঝতে পারছি না, সত্যিই জানি না আমি। আমার আয়না রোজ আমায় এটা বলে যে আমি পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে। আমার জীবনে অনেক খুশি আসবে। আরে নাথু, কোথায় যাচ্ছ? এত বড় বড় দুধের ডাব্বা নিয়ে ঘুরতে তো আর বেরোয়নি। আরে দুধ দিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, বেশি সময় নিও না। হ্যাঁ যাও। এই আওয়াজটা? এ কে ওখানে? ওই মেয়েটাকে বাঁচাও। এ কি করে হলো? জানি না, এই মেয়েটা ওই মেয়েটাকে উপর থেকে নিচে পড়তে দেখেছে। এ তো সেই অনুষ্কা ম্যাডাম যার ওখানে দুধ দিতে যাচ্ছিলাম। সিআইডি কে ডাকতে হবে। আমি কল করেছিলাম স্যার আপনাদের। স্যার ইনি অনুষ্কা ম্যাডাম। স্যার এই বিল্ডিং এর 9 তলায় থাকেন। সরে যান সবাই প্লিজ, লাস্ট থেকে একটু সরে দাঁড়ান। স্যার, যখনই কোনো লাশের আমি ক্ষত বিক্ষত চেহারা দেখি আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। ফ্রেডি, তার মানে তোমার মধ্যে এখনো কিছুটা মনুষ্যত্ব বাকি আছে। যেভাবে এই মেয়েটার মুখটা আর মাথাটা থেঁতলে গেছে, মনে হচ্ছে তো মেয়েটা একেবারে সোজা নিচে মাথা রেখেই পড়েছে। ওপর থেকে নিচে পড়াটা একেবারে মাথাতেই হয়েছে। কেউ আবার ধাক্কা দিয়ে যায়নি তো? ফ্রেডি, বলা যাচ্ছে না সেটা। ওই মেয়েটা ওইখানে থাকে 9 তলাতে। যদি কেউ ওখান থেকে ওকে ধাক্কা দিয়ে থাকে তো ওর লাশটা আরো দূরে ওইখানে এসে পড়ার কথা, কিন্তু লাশ তো দেখছি বিল্ডিং এর বেশ কাছাকাছি পড়েছে। তার মানে শ্রুতিকে কেউ ধাক্কা দেয়নি? বিল্ডিং থেকে যতটা দূরে লাশটা পড়ে আছে সেটা দেখে মনে হচ্ছে যে এই নিজেই ব্যালকনি থেকে ঝাঁপ মেরেছিল। মনে হচ্ছে এটা আত্মহত্যাই হবে। আবার দেখো, হাতে গলায় শরীরে কোথাও কোনো আঁচড়ের চিহ্নও নেই, তাই মনে হচ্ছে না যে কোনো হাতাহাতি হয়েছে বা ওপর থেকে কেউ ধাক্কা দিয়ে ফেলেছে। ব্যালকনি থেকে দেখি, চলো দেখি ওখানে এতটা জায়গা আছে কিনা যে কেউ ওখান থেকে ধাক্কা দিতে পারে। তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ। মেয়েটা এখান থেকে পড়েছে। ঘরের অবস্থা দেখে কিন্তু মোটেও এটা মনে হচ্ছে না যে অনুষ্কার সাথে কারোর ধস্তাধস্তি হয়েছে। সমস্ত প্রমাণ
আত্মহত্যাকেই প্রমাণিত করতে চাইছে। স্যার এরম নয় তো, কেউ হয়তো চায় আমরা এটাকে খুন মনে করি। হতেও পারে। এক কাজ করো, রুমটার ভালো করে তল্লাশি নাও, কুইক। স্যার এই মেয়েটারই মোবাইল। স্যার এই দেখুন, অনুষ্কার অফিসের আই কার্ড। তো মেয়েটা ব্যাংকে কাজ করতো, পরনের পোশাক দেখে মনে হচ্ছে যে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। স্যার এই দেখুন, এটা পেয়েছি। কি এটা? এর মধ্যে ক্লাব লিকার্সের পাস রয়েছে। হতে পারে অনুষ্কা এই ক্লাবে যায়। হতে পারে সেটা। মেয়েটার মোবাইল ওখানেই পড়েছিল এটা। এই দেখো, লাস্ট কল আজ সকাল 8টার সময় এসেছিল। আরে অনুষ্কার মৃত্যুও তো 8:15 থেকে 8:20 মধ্যেই হয়েছিল। তবে কি এই ফোন কলটাই দায়ী ওর মৃত্যুর জন্য? হ্যালো, এটা কোথাকার নাম্বার? পিসিও বুথ বলছেন? কোথায় আছে পিসিওটা? ইউসিএম রোডে? আচ্ছা, থ্যাংক ইউ। এই ফোন বুথে গিয়ে খোঁজ করতে হবে যে অনুষ্কাকে কলটা কে করেছিল। কখনো কখনো ডিটেকটিভরা সত্যিটা একেবারেই মেনে নিতে চায় না। সে মনে করে যেটা সামনে দেখতে পাচ্ছে সেটাই সত্যি, আর তারপরে ওর মাথায় নানান বিতর্ক ঘুরতে থাকে। তাহলে যেটা সামনে দেখতে পাচ্ছি সেটাই কি সত্যি, নাকি যেটা দেখতে পাচ্ছি না সেটা সত্যি? তার মানে স্যার এটা বলা খুব কঠিন যে এটা খুন নাকি আত্মহত্যা। সচিন, আমরা যেখানে অনুষ্কার লাশটা সেটা দেখে মনে হচ্ছে ওটা একটা আত্মহত্যা, আর এটাও বলা ভুল হবে যে ওটা খুন নয়। খুন হতেও পারে, কিন্তু স্যার খুন করার জন্য তো খুনির দরকার, কিন্তু অনুষ্কার ফ্ল্যাট থেকে খুনির উপস্থিতির কোনো প্রমাণই নেই। সেটাই তো। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী অনুষ্কার শরীরে কোনো নেশার দ্রব্য ছিল না, কোনো ওষুধের কারণে। স্যার অনুষ্কার যে ফোনটা এসেছিল মৃত্যুর আগে, হ্যাঁ 15 সেকেন্ড আগে ও যে কথা বলেছিল, কার সাথে কথা বলেছিল অনুষ্কা কিছু জানতে পেরেছো তুমি? স্যার, যেই পিসিও থেকে ফোন এসেছিল সেই পিসিওর মালিকের স্মৃতিশক্তি খুব কম, তার মনেই নেই ফোনটা কে করেছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। অনুষ্কার বাড়ি থেকে আর কিছু পেয়েছো? হ্যাঁ স্যার, এই বিলটা পেয়েছি জুয়েলারি শপের। তাহলে এই বিল আগে পাওয়া যায়নি কেন? হ্যাঁ স্যার, এই বিলটা ড্রয়ারের একটা কোনায় আটকে ছিল, যার জন্য আগে দেখা যায়নি। সোনার আংটি 2 দিন পর ডেলিভারি দেওয়ার কথা। এটা কোনো বিয়ে শাদীর ব্যাপার নয় তো? স্যার আসুন প্লিজ। স্যার, ইনি ভারতী দেবী, অনুষ্কার মা। অনুষ্কা আমার একমাত্র মেয়ে ছিল, ভগবান এটা কি করলো, আমার মেয়েটাকে চিনিয়ে নিল। ভারতী দেবী, আপনি নিজেকে সামলান, শান্ত হন। আসুন, আপনি বসুন। আসুন আসুন প্লিজ, আসুন আসুন বসুন। জল খান। আচ্ছা ভারতী দেবী, এটা বলুন যে অনুষ্কার কি কোনো ব্যাপারে কোনো চিন্তা ছিল যা তাকে এই একদমই ছিল না। যদি ওর কোনো কষ্ট থাকতো তাহলেও কখনোই সেটা লুকোতো না। অনুষ্কার কারোর সাথে কোনো ঝগড়া হয়নি তো? ও এত সরল ছিল যে ওর সাথে কারোর কোনো ঝগড়া ছিল না। আচ্ছা, আপনার অনুষ্কার সঙ্গে ফোনে নিশ্চয়ই নিয়মিত কথা হতো? হ্যাঁ, প্রতিদিন হতো। ও কোনোদিন কোনো কিছু বলেছে আপনাকে? ও আমাকে বলেছিল যে ওর জীবনে নতুন কিছু ঘটতে চলেছে। কিরকম নতুন? সেটা তো বলেনি, বলছিল যে সারপ্রাইজ আছে, আর যেদিন আমি এই সারপ্রাইজটা জানতে পারবো সেই দিনটা আমার জন্য সব থেকে বেশি আনন্দের দিন হবে। আচ্ছা, কোনো বিয়ে-টিয়ের ব্যাপার ছিল কি? সেটা তো আমাকে বলেনি স্যার, শুধু এইটুকু বলেছে। এই যে জুয়েলারি শপের বিলটা পেয়েছি আমরা অনুষ্কার বাড়ি থেকে, সোনার আংটির জন্য। সোনার আংটি? ও তো কখনোই সোনা কিনতো না স্যার। তাহলে হতে পারে কাউকে দেওয়ার জন্য বানিয়েছিল। সোনার আংটি? এটাও তো হতে পারে যে হয়তো ও কোনো ছেলেকে দেওয়ার জন্য। আমি এই সম্পর্কে কিচ্ছু জানি না স্যার।
আমি অনেকবার অনুষ্কাকে বলেছি যে বিয়ে করে নে, কিন্তু ও সবসময় আমার কথাটা এড়িয়ে চলতো। হতে পারে এই সারপ্রাইজটা দিতে চেয়েছিল আপনাকে। সচিন, জুয়েলারি শপে গিয়ে খোঁজ নাও, দেখো এই সোনার আংটি অর্ডার দেওয়ার সময় ওর সাথে কেউ, মানে ওর কোনো বন্ধু গিয়েছিল কিনা। আসুন স্যার, বলুন কি দেখাবো আপনাকে। আমরা সিআইডি থেকে এসেছি, আর আমরা কিছু দেখতে আসিনি, বরং আপনাকে কিছু দেখাতে এসেছি। এই রিসিট এই জুয়েলারি শপের, তাই তো? হ্যাঁ স্যার। এই রিসিটের ওপরে যে আংটির অর্ডার দিয়েছিল, ওই আংটি আপনি আমাদের দেখাতে পারবেন? হ্যাঁ স্যার। স্যার এই হলো সেই আংটিটা। ও, তাহলে এটাই সেই সোনার আংটি যেটা অনুষ্কা অর্ডার দিয়েছিল? হ্যাঁ স্যার, পুরো 2 ঘন্টা ধরে উনি এখানে বসেছিলেন, আর তারপরে গিয়ে এই ডিজাইনটা উনি চুজ করলেন। আচ্ছা, এই আংটিটা কোনো ছেলের জন্য বানানো হয়েছিল, তাই না? হ্যাঁ স্যার, উনি এই আংটিটা বিয়ের জন্য অর্ডার দিয়েছেন। বিয়ের জন্য? হ্যাঁ। ওর কি হবু বর সঙ্গে এসেছিল? না স্যার, উনি তো আসেননি। তাহলে একা এসেছিল অনুষ্কা? না স্যার, ওনার সাথে একটা মেয়ে ছিল, মনে হয় ওনার বন্ধু। বন্ধু? আচ্ছা, আপনি কি ওর বন্ধুটির নাম জানেন? না, মানে আমি বলতে চাইছি, যখন ওরা দুজন কথা বলছিল তখন আপনি শুনেছেন? স্যার ওই মেয়েটা নাম আর নাম্বার নিজে লিখেছিল। নিজেই ওর নাম আর নাম্বার লিখেছিল? কেন? স্যার উনি বলেছিলেন যদি অনুষ্কাকে না পান তাহলে ওনাকে ফোন করতে। ও, তাহলে ওর বন্ধুর নাম আর নাম্বার আমরা দেখতে পারি? এক্সকিউজ মি, এই ব্যাংকের ম্যানেজার কোথায় আছেন? আগে আমি এই ব্যাংকের ম্যানেজার। দেখুন দাদা, আমরা সিআইডি অফিসার্স। সিআইডি এখানে ব্যাংকে? আপনার ব্যাংকে একজন এমপ্লয়ি ছিলেন অনুষ্কা নামে। হ্যাঁ স্যার, ও এখানে ক্যাশিয়ার ছিল। কি হয়েছে স্যার? অ্যাকচুয়ালি ওকে খুন করা হয়েছে। হোয়াট? অনুষ্কা খুন হয়েছে? কি করে স্যার? বিল্ডিং থেকে নিচে পড়ে গেছে। হে ভগবান, 1 মাস ওর সঙ্গে আমার দেখা হয়নি। আমি ওকে চাকরি থেকে স্যাক করে দিয়েছিলাম। আপনি ওকে স্যাক করেছিলেন? কেন? স্যার ও ব্যাংক থেকে টাকা চুরি করলে আমি তো ওর গলায় মালা পরাবো না। ও তো নিজে ডুবে ছিলই, সঙ্গে আমাকেও ডোবাতে চেয়েছিল। 1 লক্ষ টাকা তছরূপ করেছিল। 1 লাখ টাকা? হ্যাঁ স্যার, 1 লক্ষ টাকা। কিন্তু অনুষ্কা তো বেশ ভালো পরিবারের মেয়ে ছিল। হ্যাঁ স্যার, ভদ্র পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও ও এই কাজটা করেছিল। আপনি পুলিশে রিপোর্ট করেছিলেন? স্যার আমার কাছে কোনো প্রুফ ছিল না, তাই প্রমাণ ছাড়া আমি পুলিশের কাছে কি কমপ্লেন করব স্যার? পুলিশের কাছে আপনি কোনো রকম কমপ্লেন করতে পারেন, আর প্রমাণ ছাড়াই আপনি অনুষ্কাকে চাকরি থেকে স্যাক করেছেন। দেখুন স্যার, যদি ব্যাংক থেকে টাকা তছরূপ হয়, কোনো না কোনো ভাবে সেটা জানা যায়। কেউ সরাসরি টাকা সরিয়ে নেয়, কেউ খাতা কলমে টাকা হাওয়া করে দেয়। যদিও সত্যি এখান থেকে টাকা চুরি করে থাকে, তাহলে ওই সিসিটিভি ক্যামেরা তো লাগানো রয়েছে, তাতে নিশ্চয়ই দেখা যাবে। হ্যাঁ স্যার, এই ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে। আমরা ওই দিনের ছবি দেখতে চাই যেদিন ব্যাংকে চুরি হয়েছিল। এসব আমার সাথে কি হচ্ছে? অনুষ্কা অনুষ্কা আমাকে ছেড়ে চলে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এমন মনে হচ্ছে যেন ভগবান আমার সাথে কোনো খেলা খেলছে। যখনই দরজায় বেল বাজে তখন মনে হয় দরজার বাইরে কোথায় অনুষ্কাই দাঁড়িয়ে আছে। অনুষ্কার সাথে আর কোনোদিন দেখা হবে না, সেটা চিন্তাই আমায় পাগল করে দিচ্ছে। দেখো জাহ্নবী, আমরা তোমার দুঃখ বুঝি। এই কথাটা সত্যি যে যখন কারোর কোনো কাছের লোক হঠাৎ করে অকারণে মারা যায়, সেই যন্ত্রণা সহ্য করা সত্যি কঠিন। কিন্তু কি করবে, জীবনটাই মানুষের এরকম। মনে হচ্ছে অনুষ্কার আপনি খুব ভালো বান্ধবী ছিলেন। আমরা দুজন কলেজের থেকে খুব ভালো বান্ধবী ছিলাম। ও নিজের সমস্ত সুখ দুঃখ আমাকে বলতো। তাহলে জাহ্নবী, অনুষ্কা নিশ্চয়ই তোমাকে এটাও বলেছে যে ও কাকে বিয়ে করতে চলেছে? বিয়ে? বিয়ে কেন? তুমি তো গিয়েছিলে ওর সঙ্গে অনুষ্কার এনগেজমেন্ট রিং কেনার সময়। ওর ফিয়ান্সের সাথে আমায় দেখা করায়নি, বলেছিল সারপ্রাইজ, ওটা সময় হলে দেখা করাবে। কিন্তু ও হয়তো নাম বলেছে তোমাকে, বা হয়তো ও কোথায় থাকে, বা ওর কোনো টেলিফোন নাম্বার। হ্যাঁ, ওর নাম রাহুল। রাহুল? আমি শুধু এটুকুই জানি। ও, আমাকে একটা কথা বলো, অনুষ্কার রাহুলের সঙ্গে পরিচয় হলো কিভাবে? অনুষ্কার ইন্টারনেটে চ্যাটিং করার খুব শখ ছিল। রাহুলের সাথে ওর ইন্টারনেটেই আলাপ হয়। ইন্টারনেটে?
অনুষ্কা রাহুলের সঙ্গে অনলাইনে পরিচয় হয়েছিল। তাহলে অনুষ্কার কম্পিউটারের মাধ্যমে আমরা রাহুল পর্যন্ত পৌঁছতে পারবো। সবকিছু তো ঠিকঠাক লাগছে স্যার। না সচিন, কিছু তো আছে যেটা আমাদের নজরে পড়ছে না। কিছু তো আছে। কিন্তু স্যার এমন কি হতে পারে? আমরা তো লাঞ্চ ব্রেকের ফুটেজও দেখেছি, ওখানে তো এমন কিছুই করছে না। না না, লাঞ্চ টাইমে এই ধরনের কাজ করবে না, কারণ সেই সময় মানুষের সন্দেহ ওর উপর হতে পারে। ওই সব কাজ তখনই করবে যখন ব্যাংকে বেশ ভিড় থাকবে, সবাই নিজের নিজের কাজে বিজি থাকবে। ব্যাংকে সব থেকে ভিড় কখন থাকে? স্যার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ঠিক আছে, 10টা থেকে 1টা পর্যন্ত ফুটেজ আরও একবার চালান। এটা দেখেছো সচিন? কি স্যার? 1 মিনিট, এটা একটু স্টপ করুন। স্টপ। এবার রিওয়াইন্ড করুন। হ্যাঁ, এবার প্লে করুন। ব্যাস, দাঁড়ান। স্টপ। এর হাতটা জুম করুন। এবার প্লে করুন। এই যে এই লোকটা কিন্তু ওকে স্লিপ দিচ্ছে না, 100 টাকার নোট দিচ্ছে। ও অনুষ্কাকে 100 টাকার নোট দিল, আর বদলে অনুষ্কা 1 লাখ টাকার নোট দিল। আপনি একটু স্লোলি জুম আউট করুন, তারপর প্লে করুন। হ্যাঁ স্যার। কিন্তু এখান থেকে তো মুখটাই দেখা যাচ্ছে না। কোনো ব্যাপার না সচিন, ওই জ্যাকেট আর দাড়ি তো দেখতে পাচ্ছি। আর লোকটা প্রায় 5 ফুট 5-6 ইঞ্চির মতো হবে। এই লোকটাই ওই চাবি, যার দ্বারা এই কেসের আমরা সমস্ত তালা খুলতে পারবো। ওহো, এখন আবার কে আসলো? আসছি রে বাবা। আপনারা কে? সিআইডি। সিআইডি? সিআইডি আমার সঙ্গে কেন দেখা করতে এসছে? অনুষ্কাকে খুন করা হয়েছে। কি? অনুষ্কা খুন হয়েছে? হ্যাঁ, অনুষ্কা খুন হয়ে গেছে। কিন্তু এসব কি করে হলো স্যার? সেটা অনেক বড় গল্প রাহুল, কিন্তু আমাদের সন্দেহ আছে অনুষ্কাকে খুন তুমি করেছো। কি স্যার, আপনি আমাকে সন্দেহ করছেন? আগে হ্যাঁ। অনুষ্কাকে আমি খুব ভালোবাসতাম স্যার, খুব ভালোবাসতাম। এখন তোর মৃত্যুর খবর শুনে আমার হাসি খুশি জীবনে আগুন লেগে গেছে স্যার। আমি জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না, আর আপনারা বলছেন যে অনুষ্কাকে আমি মেরেছি। এই সমস্ত ডায়লগ বলতে এবং শুনতে খুব ভালো লাগে, কিন্তু একটা কথা মনে রেখো যে তোমার আর অনুষ্কার মধ্যে কম্পিউটারে যে চ্যাটিং চলতো, ওই চ্যাটস আমরা পড়ে ফেলেছি। চ্যাটস? আগে হ্যাঁ, চ্যাটস। গত কয়েকদিন ধরে তোমার ঝগড়া হচ্ছিল না অনুষ্কার সাথে? আগে হ্যাঁ স্যার, অনুষ্কা চাইছিল যে বিয়ের পর আমরা আলাদা থাকি। এখন আপনি বলুন স্যার, বউয়ের জন্য বাবা মাকে ছেড়ে দেওয়া ভালো ব্যাপার কি? হতে পারে হয়তো এই কারণেই তুমি অনুষ্কাকে বিল্ডিং এর ওপর থেকে ফেলে দিয়েছো। তার মানে অনুষ্কার মৃত্যু বিল্ডিং থেকে পড়ে গিয়ে হয়েছে? হ্যাঁ। অনুষ্কা আমার জীবনের অনেকটা অংশ ছিল স্যার, ওই আমার জীবনের উদ্দেশ্য। মনে হচ্ছে রাহুল বাবুর সিনেমা দেখার খুব শখ আছে, একটার পর একটা ডায়লগ মেরে যাচ্ছেন। এগুলো ডায়লগ নয় স্যার, এগুলো ডায়লগ নয়, এটা মনের কথা। আমি তো বিয়ের প্ল্যানিং করছিলাম স্যার। স্যার আপনি বিশ্বাস করছেন না তো? 1 মিনিট। এই দেখুন স্যার, এটা আমাদের বিয়ের কার্ড। আরে দেখুন, দুবাই 2টো টিকিট। বিয়ের পর আমরা বেড়াতে যাবো ভেবেছিলাম। এগুলো দেখে কি আপনাদের এখনো মনে হয় যে আমি আমার হবু স্ত্রীকে হত্যা করব? বিয়ের কার্ড ছাপানো আর দুবাইয়ে যাওয়ার টিকিট দেখালে এটা প্রমাণ হয় না যে অনুষ্কাকে খুন তুমি করনি। এবার এটা বলো, যখন অনুষ্কা মারা যায় তখন তুমি কোথায় ছিলে? ওই সময় আমি পুনা গিয়েছিলাম একটা সেমিনার অ্যাটেন্ড করতে, আর কিছুক্ষণ আগেই ফিরেছি আমি। আর এই সেমিনারটা কোথায় হয়েছিল? হোটেল কমফোর্ট প্যালেসে। ওহো, হোটেল কমফোর্ট প্যালেস। হ্যাঁ স্যার।
পেডিক, আমি বুঝে গেছি স্যার। আমার এখন কি করণীয়? স্যার আপনারা কি করতে চাইছেন স্যার? বিশেষ কিছু না, ব্যাস ওই হোটেল কমফোর্ট প্যালেসে গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব যে ওখানে মিস্টার রাহুল কমফোর্টে ছিল কি না। স্যার আমার সন্দেহ পুরো ঠিক, অনুষ্কার খুনি রাহুলই স্যার। হ্যাঁ সচিন, দেখতে গেলে রাহুলের হাইট 5 ফুট 5 ইঞ্চি, আর যে লোকটা অনুষ্কার কাছ থেকে ব্যাংক থেকে টাকা নিয়েছিল তার হাইটও মোটামুটি 5 ফুট 5 ইঞ্চি ছিল। হ্যাঁ স্যার, কিন্তু একটা পার্থক্য আছে। কে? ওই ব্যাংকের লোকটার দাড়ি ছিল আর রাহুলের দাড়ি নেই। হতে পারে ও নকল দাড়ি লাগিয়ে এসেছিল। স্যার, হোটেল কমফোর্ট প্যালেস থেকে আসছি। জানতে পারলাম যে যখন অনুষ্কার মৃত্যু হয়েছিল তখন সত্যিই রাহুল ওখানেই ছিল, সেমিনার অ্যাটেন্ড করছিল। তার মানে রাহুল খুনি নয়? না। একটা কথা বলো, যখন অনুষ্কা ব্যাংকে গিয়ে টাকা নিয়ে গন্ডগোল করলো তখন রাহুল কোথায় ছিল? স্যার ওই দিনও রাহুল সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত একটা সেমিনারে বিজি ছিল স্যার। ওই দিনও ও সেমিনারে বিজি ছিল? ইয়েস স্যার। আশ্চর্য ব্যাপার, যখনই কোনো অপরাধ ঘটে তখন এই রাহুল কোনো না কোনো সেমিনারে বিজি থাকে। রাইট স্যার। স্যার এটাও তো হতে পারে যে এই সব অপরাধ রাহুলের কথায় কেউ করছে, আর এই অপরাধ তখনই করে যখন রাহুল কোনো মিটিং অথবা সেমিনারে বিজি থাকে, যাতে ওকে কেউ সন্দেহ না করে। এসিবি প্রদ্যুমান হিয়ার। কি আরো একটা মৃত্যু একই সোসাইটিতে? একই দিনে দুটো মৃত্যু, একই বিল্ডিং এ, একই পদ্ধতিতে। এ হচ্ছেটা কি এখানে? কি বলবো স্যার, আমাদের এই সুন্দর বিল্ডিংটা কারোর নজর লেগে গেছে। এর আগে ওই উইংয়ে অনুষ্কা ম্যাডাম আর এই উইংয়ে রিচা ম্যাডাম। হ্যাঁ, কোনো খুনির নজর যে শুধু ইয়ং মহিলাদেরই নিশানা করে বেড়াচ্ছে। রিচা ম্যাডাম 10 তলার ওপরে থাকে নাকি? হ্যাঁ স্যার, 13 তলায় থাকতো। এর মুখ আর মাথা অনুষ্কার থেকেও বেশি বিশ্রীভাবে থেঁতলে গেছে। দেখেই মনে হচ্ছে যে আরো ওপরের কোনো তলায় থাকতো। স্যার, রিচার লাশও পড়ার সময় বিল্ডিং এর গায়ে ধাক্কা খেয়ে নিচে পড়েছে, আর এর মানে ও নিজেই ওপর থেকে ঝাঁপ দিয়েছে। রেডি? নিখিল, এই রিচার ফ্ল্যাটে গিয়ে তোমরা চেক করো। স্যার। রিচার সাথে শেষ দেখা করতে কে এসেছিল? রিচা ম্যাডামের সাথে কেউ দেখা করতে আসেনি। রিচা একাই থাকে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অনুষ্কা আর রিচা পরস্পর বন্ধু ছিল নাকি? না স্যার, আমি তো কখনো এদের একসাথে কথা বলতে দেখিনি। কোনো না কোনো কানেকশন তো ছিলই, সেই জন্যই দুজনকে টার্গেট করা হয়েছে। রিচা, রিচা, রিচা। আপনি? ইনি নেহা ম্যাডাম, রিচা ম্যাডামের প্রতিবেশী। শুধু প্রতিবেশী নয়, ও আমার খুব ভালো বন্ধু ছিল, আমার ছোট বোনের মতো। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে কেন করেছে আত্মহত্যা? এটা সুইসাইড নয়। আত্মহত্যা নয়? কেন বলছেন এমনটা? রিচা সুইসাইড করতে পারেই না স্যার। ও তোর জীবনে খুব খুশি ছিল। কিছুদিন আগেই ও আমাকে বলেছিল যে জীবনে ও যা কিছু চেয়েছে সব কিছু পেয়েছে। আমি মানতেই পারছি না স্যার যে ও সুইসাইড করেছে। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? কে থাকতে পারে রিচার মৃত্যুর পেছনে? কে হতে পারে? না, রিচার কোনো শত্রু ছিল না। স্যার, এই দেখুন স্যার, রিচার মোবাইলেও কেউ ওই টেলিফোন বুথ থেকেই ফোন করেছিল। আর শুধু তাই নয় স্যার, রিচার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে, ঠিক যেমনটা অনুষ্কার সাথে ঘটেছিল। আর এই ক্লাব লেকার্সের পাস, ঠিক এরকম পাসই আমরা অনুষ্কার বাড়ি থেকেও পেয়েছিলাম। আচ্ছা, এটা কোনো সিরিয়াল কিলারের কাজ নয় তো, যে এই বিল্ডিং এ থাকা ইয়ং মহিলাদের এইভাবে টার্গেট করছে? প্রথমে অনুষ্কা, তারপরে এই মেয়েটা রিচা, দুটো মেয়ে একের পর এক বিল্ডিং থেকে লাফ মারে আর মরে যায়। কিন্তু কেন কেন ওরা লাফ মারে, কেন এইভাবে মরছে বুঝে উঠতে পারছি না। এদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক আছে? কিছু তো একটা সম্বন্ধ আছেই। দুজনেরই মৃত্যু উপর থেকে পড়ে গিয়ে হয়েছে। আমি কখন বললাম যে নিচ থেকে উপরে পড়ে গেছে? আমি এটা বলতে চাইছিলাম যে দুজনেরই আত্মহত্যা করার ধরন একেবারে এক। কে বলেছে এটা আত্মহত্যা? হ্যাঁ, আমি বলেছি? কেউই বলেনি। তাহলে সরি স্যার, দুজনেরই ফোন এসেছিল পিসিও থেকে, একই পিসিও থেকে। একই পিসিও থেকে দুজনের কাছে ফোন আছে, আর ফোন আসার পর দুজনেই বিল্ডিং থেকে লাফ মেরে মরে যায়। কেন কেন ওরা লাফ মারছে? স্যার, দুজনের ফরেনসিক রিপোর্ট একদম সেম। নো অ্যালকোহল, নো ড্রাগস। সেটাই তো, নো অ্যালকোহল, নো ড্রাগস। তারপরেও কিছু একটা আছে, কিছু একটা আছে ওদের দুজনের জীবনে। ওদের দুজনের মধ্যে লিংক আছে। স্যার, একে অপরের সঙ্গে কোনোদিন কথা পর্যন্ত বলেনি। একে অপরের সঙ্গে কোনোদিন কথাও বলেনি, একে অপরকে চিনতেও না। তারপরেও মনে হচ্ছে এদের দুজনের মধ্যে কোনো না কোনো কানেকশন ছিল। কিছু না কিছু নিশ্চয়ই আছে, কিছু তো ছিল। এক্স ফ্যাক্টর। স্যার, ওই লিকার্স ক্লাবের পাসেস যেটা দুজনের বাড়ি থেকে পাওয়া গিয়েছিল? হ্যাঁ,
ওই লেকার্স ক্লাবের ডিস্কোর পাশেস, আর এই দুটো মেয়েই ওই লেকার্স ক্লাবের ডিস্কোতে যেত। দুটো মেয়েই। স্যার দুজনে এখানে একা থাকতো আর দুজনের ফ্যামিলিও এখানে থাকতো না। আর স্যার অনুষ্কা রিচা দুজনেরই ফ্যামিলি মিডল ক্লাস ফ্যামিলি। দুজনে একা থাকতো, দুজন একে অপরকে চিনতো না, দুজনে মিডল ক্লাস ফ্যামিলি ছিল। আর ওই দুজন লেকার্স ক্লাবের ডিস্কোতেও প্রতিনিয়ত যেত। কিছু তো কিছু একটা কানেকশন নিশ্চয়ই আছে, কিন্তু কি কানেকশন হতে পারে এদের দুজনের মধ্যে? একটা কাজ করো, এই রিচার ব্যাপারে পুরোপুরি জিজ্ঞাসাবাদ করো, পুরোপুরি খোঁজ নাও ও ব্যাংক থেকে কত টাকা তুলতো আর কোথায় কোথায় সেই টাকা ওড়াতো। বলুন আমি আপনাদের কি সাহায্য করতে পারি? ম্যানেজার সাহেব একটু এই অ্যাকাউন্ট নাম্বারটা দেখুন। এটা রিচা নামের কোনো মেয়ের অ্যাকাউন্ট কি? আগে হ্যাঁ স্যার, এই অ্যাকাউন্ট নাম্বারটা রিচারই। খুব ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে কেসটা। এর আগে রিচা এখান থেকে টাকা তুলেছিল? 1 মিনিট, এত টাকা তুলেছিল? কি হয়েছে? কত টাকা তুলেছে? 2 লাখ টাকা। এক নাগারে এটিএম থেকে টাকা তুলে যাচ্ছে। তুলছে না ম্যানেজার সাহেব, তুলছিল। মানে? ওকে খুন করা হয়েছে। কি খুন হয়ে গেছে? আগে হ্যাঁ। আচ্ছা ও কোন এটিএম থেকে টাকা তুলছিল? এমবি রোড থেকে। একটা এটিএম থেকে এই টাকা তুলছিল। স্যার অদ্ভুত ব্যাপার, রিচা যে ফ্ল্যাটে থাকতো সেটা শহরের একদিকে, আর যে এটিএম থেকে টাকা বের করতো সেটা শহরের আরেক দিকে, ওর ফ্ল্যাট থেকে অনেকটা দূরে। হ্যাঁ সেটা তো ঠিক। আচ্ছা ওকে শুধু টাকা তুলেছিল নাকি টাকা ওকে দিয়েছিল? সম্প্রতি কোনো ট্রানজাকশন হয়? হ্যাঁ, ইদানিং একটা ট্রানজাকশন ট্যাক্সি সার্ভিস এজেন্সিতে হয়েছিল। ট্যাক্সি সার্ভিস? হ্যাঁ ট্যাক্সি সার্ভিস, হুইলস ট্যাক্সি সার্ভিস। হুইলস ট্যাক্সি সার্ভিস? দেখো তো কাউকে পাওয়া যায় কিনা। এক্সকিউজ মি স্যার, আপনারা ভিতরে যেতে পারবেন না। কেন যেতে পারবো না? কারণ আমাদের ডিস্কোতে শুধু কাপেলরাই আসে, সিঙ্গেলরা নয়। আচ্ছা তাহলে ওই মেয়েটাকে কেন ঢুকতে দিলেন? কারণ স্যার সিঙ্গেল মেয়েরা ঢুকতে পারে কিন্তু সিঙ্গেল ছেলেরা নয়। আরে বাহ, আমাদের ছেলেদের সাথেই শুধু এরকম একচোখা ভাব কেন? কারণ স্যার সিঙ্গেল মেয়েরা ভিতরে গিয়ে কোনো সময় ঝগড়া করে না, কোনো সময় হল্লা করে না, কিন্তু আপনাদের মতন সিঙ্গেল লোকেরা তো। আমাদেরকে দেখে মনে হচ্ছে আমরা হল্লা করবো ভেতরে ঢুকে। না স্যার, এমন তো কোনো ব্যাপার নয়, কিন্তু সেই কারণে আমরা কোনো রুলস ব্রেক করতে পারি না। সিআইডির জন্যও নয়। সিআইডি? হ্যাঁ সিআইডি। আই এম ভেরি সরি স্যার, কিন্তু আপনারা যদি প্রথমে বলতেন তো। আর আমি হচ্ছি ননীত, এখানকার ম্যানেজার। কিন্তু আপনারা কিসের জন্য এসেছেন? অনুষ্কা আর রিচার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য। অনুষ্কা আর রিচা? আগে হ্যাঁ, বোধহয় ওই দুজন আপনার স্পেশাল গেস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিকই, ওরা দুজন মাঝে মধ্যেই এখানে পার্টি করতে আসতো, কিন্তু আজকে তো ওরা দুজন এখানে আসেনি। আর ওরা কখনো আসবেও না। কেন স্যার, ওরা দুজনে কি কিছু ভুল করেছে? দেখো ননীত, সে কথা নয়, তুমি শুধু এটা বলো এরা দুজন কি একাই আসতো নাকি এদের সঙ্গে কোনো ছেলে আসতো? স্যার যতদূর আমার মনে আছে অনুষ্কা ওর বয়ফ্রেন্ডের সাথেই আসতো, কিন্তু রিচা তো সবসময় একাই আসে। আচ্ছা একে অপরকে কি ওরা চিনতো? কখনো একে অপরের সাথে কথা বলেছে কি? স্যার আমি যতদূর দেখেছি ওদের দুজনের মধ্যে কোনো সময় কথা হতো না। লাস্ট কবে এসেছিল এরা? শেষবার এই ধরুন 2 সপ্তাহ আগে আমাদের এখানে একটা স্পেশাল পার্টি ছিল। স্পেশাল পার্টি? ইয়েস স্যার, আসলে ওই দুজন মেয়ে স্পেশাল লিস্টের মধ্যে পড়েছিল। এর জন্য এখানে যখন আমাদের কোনো বিশেষ পার্টি হয় তখন আমরা আমাদের স্পেশাল গেস্টদের স্পেশাল ইনভিটেশন পাস দিয়ে থাকি স্যার। স্পেশাল পার্টি, স্পেশাল ইনভাইটেশন স্পেশাল গেস্টদের জন্য? তাহলে ওই স্পেশাল গেস্টদের লিস্টও নিশ্চয়ই তোমার কাছে পাবো। হ্যাঁ স্যার হ্যাঁ, কিন্তু ওটা তো রবির কাছে আছে। কে সেই রবি? ডাকো তাকে। স্যার রবি তো এখানে এখনো আসেনি। ও যেখানেই থাকুক ওকে ফোন করো, বলো ওর কাজ বন্ধ রেখে যেন এখানে এই মুহূর্তে আসে। ওকে ওকে স্যার। আর ওকে এটা বলো না যে আমরা এখানে এসেছি। আরে ভাই ট্যাক্সি আপনার বিল্ডিং পর্যন্ত আসবে, আরে পৌঁছে যাবে, টাইমে পৌঁছে যাবে একেবারে। আমি বলছি না টাইমেই পৌঁছবে, চিন্তা করবেন না। 1 মিনিট বলুন স্যার, কোথাকার জন্য যাই ট্যাক্সি? না না ট্যাক্সি চাইছি না, আমাদের বলুন তো সম্প্রতি আপনার এখান থেকে রিচা এম নামে কোনো মেয়ে ট্যাক্সি বুক করেছিল? 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, রিচা এম নামের একটি মেয়ে 2 দিন আগে আমাদের এখান থেকে একটা ট্যাক্সি বুক করেছিল। উনি এমবি রোড থেকে তিলক মার্কেট রোড পর্যন্ত বুক করেছিলেন, পুরো 7 কিলোমিটার পর্যন্ত গিয়েছিলেন। কোন ড্রাইভার নিয়ে গিয়েছিল? স্যার তালগুন। তালগুন? আশেপাশে থাকলে ডাকুন তো। 1 মিনিট স্যার। বিট্টু, তালগুন আছে ধারে কাছে? আছে, ওকে একটু তাড়াতাড়ি কেবিনে পাঠাও। স্যার এক্ষুনি আসছে ও। স্যার তালগুন। আগে স্যার আপনি ডাকলেন?
তাগুন বলো তো, দুদিন আগে মানে 25 তারিখে রিচা নামে কোনো মেয়েকে তিলক মার্কেটে নিয়ে গিয়েছিলে এমবি রোড থেকে? রিচা তিলক মার্কেট, আগে হ্যাঁ স্যার। রাস্তায় কি ও কারোর সঙ্গে দেখা করেছিল বা গাড়ির ভিতরে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল? না স্যার, ফোনে কথা বলতে তো আমি শুনিনি স্যার। সারা রাস্তা চুপচাপই বসেছিল আর কারোর সঙ্গে দেখাও করেনি। আচ্ছা, ও কি ঘাবড়ে গিয়েছিল নাকি? ঘাবড়ে গেছিল বলে তো মনে হয় না স্যার, কিন্তু হ্যাঁ স্যার, তিলক মার্কেট যখন আমরা পৌঁছই কাউকে খুঁজছিল স্যার। কাউকে খুঁজছিল? আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো। আগে হ্যাঁ স্যার। স্যার, টাকা তো তিলক মার্কেটে কাউকে দিয়েছে। আমার মনে হচ্ছে সচিন, যার সঙ্গে ও মার্কেটে দেখা করেছিল সেই আসলে ওর খুনি। আরো কতক্ষণ লাগবে রবির আসতে? যে কোনো সময় চলে আসতে পারে স্যার, কিন্তু আপনি আমাকে বললেন না যে কারণটা কি। ব্যাপারটা অনেক সিরিয়াস। রিচা আর অনুষ্কা দুজনকে খুন করা হয়। খুন? হোয়াট? খুন? আরে রবি, তুমি এসে গেছো? স্যার আপনারা? এনারা সিআইডি থেকে। সিআইডি? এসব কি করে হয়ে গেল? আই মিন রিচা আর অনুষ্কা দুজন তো খুব ভালো মেয়ে ছিল। হ্যাঁ, সেটা তো আমরাও জানি যে খুব ভালো মেয়ে ছিল ওরা। একই সোসাইটিতে থাকতো ওরা আর খুব খুশিতে জীবন কাটাতো। আর ওদের বাড়ি থেকে আমরা এই তোমাদের ক্লাবের এই স্পেশাল ইনভিটেশন পাস পেয়েছি। আমাদের ক্লাবের স্পেশাল ইনভাইটেশন পাস? হ্যাঁ, তোমরা যেটা স্পেশাল গেস্টদের পাঠাও এই পার্টিতে আমন্ত্রণের জন্য, তাই তো? ঠিক তো? হ্যাঁ স্যার, কিন্তু এই পাসের সাথে ওদের খুনের কি সম্পর্ক আছে? সেটা খবর নেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। ওই স্পেশাল গেস্টদের লিস্ট আমাদের চাই। স্যার, ওই আমাদের স্পেশাল গেস্টরা সব গণ্যমান্য লোক, তাদের মধ্যে কেউ এমন খারাপ কাজ করতেই পারে না। কে ভালো আর কে খারাপ সেটা আমরা ঠিক করব, বুঝেছ? ওই লিস্টটা আমাদের দিয়ে দাও এক্ষুনি, এই মুহূর্তে। স্যার, এই রিচা এমবি রোডের এটিএম থেকে 2 লাখ টাকা তুলে সোজা ওখান থেকে ট্যাক্সি ধরে তিলক মার্কেটে যায়, যেখানেও কাউকে খুঁজছিল। হতে পারে সেই লোকটা যে ওর খুনে জড়িত। সচিন, ওই তিলক মার্কেটে নিশ্চয়ই এমন কোন লোক আছে যে রিচাকে তার নিজের জালে ফাঁসিয়েছে আর ওর টাকা লুটে নিয়েছে, আর তারপরে ওই রিচার জীবন নরকে পরিণত করেছে। হ্যাঁ, লেকার্স ক্লাবের স্পেশাল কাস্টমার লিস্টে এমন একজনের নাম পাওয়া গেছে যে তিলক মার্কেটে থাকে। দেখেছো, আমি বলেছিলাম না? নাম কি তার এই লেকার্স ক্লাবের স্পেশাল গেস্টের? মনীষ। মনীষ? লেকার্স ক্লাব ডিস্কো। এই মনীষকে ডিস্কো ডান্স করাবো। মনীষ! মনীষ স্যার, মনে হচ্ছে ও পালিয়েছে। আমরা এখানে আসছি, ও আগে থেকে জেনে গেছিল। আরে পালিয়ে যাবে কোথায় ও? খোঁজো ওকে, দেখো কোথাও হয়তো লুকিয়ে বসে আছে। মনীষ! 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 মাই গড! প্যাট্রিক! নিখিল, তাড়াতাড়ি এসো! ও মাই গড! নিখিল! স্যার, এটা তো স্যার। হ্যাঁ, এই মনীষ, একে তাড়াতাড়ি নামাও। আমি তো ভেবেছিলাম এই দুটো খুনি মনীষই করেছে, কিন্তু এখন তো এ দেখছি নিজেই উপরে চলে গেল। হ্যাঁ, তাই ভেবেছিলাম যে মনীষ দুজনকে মেরেছে আর মনীষকে অন্য কেউ মেরেছে। সাবধানে। সাবধানে সাবধানে রাখো। গলায় একটা ছাপ দেখতে পাচ্ছি। এই ছাপটা দেখে মনে হচ্ছে যে মনীষ নিজে নিজেকে ফাঁসির দড়িতে ঝুলে পড়েছে। স্যার, বডিতে কোনো স্ক্র্যাচেস বা কোনো স্ট্রাগলের চিহ্নই নেই। সেটাই তো, একে উল্টাও একটু। এই কেসে খুন আর আত্মহত্যা দুটোর পার্থক্য আর বোঝা যাচ্ছে না। এই 3টে লাশকে দেখেই মনে হচ্ছে যে এগুলো আত্মহত্যা, কিন্তু মন মেনে নিতে চাইছে না। আমার মন বলছে এই তিনজনই খুন হয়েছে, খুন। কোন চালাক খুনি এদের খুন করেছে। স্যার, যদি রিচা আর অনুষ্কার খুন টাকা পয়সার জন্য হয়ে থাকে, তাহলে মনীষকে কেন মারতে গেল? হয়তো আত্মহত্যাই করেছে মনীষ নিজে। হ্যাঁ স্যার, অনেক সময় মানুষ পাপের বোঝার ভার সইতে পারে না আর প্রায়শ্চিত্ত করার জন্য আত্মহত্যা করে ফেলে স্যার। হ্যাঁ ফেডরিক, হতে পারে কখনো কখনো কারো জীবনে। একটা কাজ করো, এই ঘরটা ভালো করে চেক করো।
এতগুলো ফটোর টুকরো? এটা তো মনীষের ফটো। এই মনীষের সঙ্গে কি আছে? ডাক্তারের অ্যাপ্রনের ছবি রয়েছে। এ কে হতে পারে? ডক্টর সাক্ষী? ডায়েরি? মনীষ, ডক্টর সাক্ষী আর মনীষ। এই ফটোটা ছিঁড়েছিল কেন? স্যার, হ্যাঁ ফেডরিক, এই ডায়েরিটা পেলাম। ডায়েরি? পেশেন্টদের লিস্ট রেকমেন্ডেড টু ডক্টর সাক্ষী। এই তো, এর নামই তো ডক্টর সাক্ষী। পেশেন্টদের লিস্টে অনুষ্কা রিচা। অনুষ্কা রিচা? অনুষ্কা রিচা পেশেন্টদের লিস্টে? ফেডরিক, বুঝেছি। অনুষ্কা রিচার কানেকশন ভালো করে বুঝতে পেরেছি। কানেকশন পেয়ে গেছি। ওই এক্স ফ্যাক্টর দুজনের মাঝখানে যে আছে, এই ডক্টর সাক্ষী। কিন্তু একটা কথা বুঝে উঠতে পারছি না, এই ডক্টর সাক্ষীর পেশেন্টদের লিস্ট এই মনীষের বাড়িতে কি করে এলো আর কেন? কিন্তু এই সাক্ষীটাই বা কে? স্যার, হ্যাঁ স্যার 1 লাখ টাকা আছে এই সুটকেসে। 1 লাখ টাকা? হ্যাঁ স্যার। স্যার, এটা হলো সেই টাকা হয়তো যেটা রিচা আরবিডি ব্যাংক থেকে বের করেছিল। হ্যাঁ নিখিল, এই টাকা নিয়েই ও তিলক মার্কেটে গিয়েছিল, এই মনীষকে টাকা দিতে গিয়েছিল। কিন্তু অভিজিৎ স্যার তো বলেছিলেন যে রিচা ব্যাংকের থেকে 2 লাখ টাকা তুলেছিল। এখানে তো মাত্র 1 লাখ। বুঝতে পেরেছি ফেডরিক, বুঝতে পেরেছি আমি। 2 লাখ টাকার অর্ধেক পয়সা 1 লাখ টাকা মনীষ নিজের জন্য রাখে, আর অবশিষ্ট অর্ধেক অংশ ও এই ডক্টর সাক্ষীকে দিতে চেয়েছিল। এই ডক্টর সাক্ষীর পুরো জীবনপঞ্জি খুঁজে বের করো। এক্সকিউজ মি, আগে বলুন। আমরা সিআইডি থেকে। সিআইডি এখানে? আগে হ্যাঁ, আমাদের আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। আচ্ছা, এটা বলতে পারবেন যে এই শহরে ডক্টর সাক্ষী নামে কজন ডক্টর আছেন, আর ওনাদের ক্লিনিক কোথায় কোথায়? ওকে, জাস্ট 1 মিনিট। আই এম সরি অফিসার, কিন্তু ডক্টর সাক্ষী নামে কোনো ডক্টর এই শহরে নেই। হ্যাঁ, ডক্টর শিবানী আছে। দেখুন, আমরা ডক্টর শিবানীকে নয়, ডক্টর সাক্ষীকে খুঁজছি। আচ্ছা, এই ফটোটা ভালো করে দেখুন। ইনি ডক্টর সাক্ষী। এ ডক্টর সাক্ষী নয়, ডক্টর রশনি। কি? ইনি ডক্টর রশনি? আগে হ্যাঁ, একে কি করে ভুলবো? এর লাইসেন্স ক্যান্সেল করা হয়েছিল। লাইসেন্স ক্যান্সেল করা হয়েছিল কেন? কারণ ইনি বিনা অথরিটিতে পেশেন্টের উপর ক্লিনিক্যাল হিপনোসিস করছিল। ক্লিনিক্যাল হিপনোসিস? হ্যাঁ। ডক্টর সাক্ষীর অ্যাড্রেস হবে আপনার কাছে? হ্যালো। হ্যাঁ, পাঠিয়ে দাও তাড়াতাড়ি। এসো বর্দা, এসো এসো। ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত কম সময়ের মধ্যে আমাদের ডাকলেন। থ্যাংক ইউ সো মাচ। যাই প্রবলেম হোক তাড়াতাড়ি বলুন, আমার কাছে সময় কম। দেখুন, প্রবলেম আমার নয়, প্রবলেম এনার। ওনার প্রবলেম? আগে হ্যাঁ, ইনি হলেন আমার বড় দাদা। বড় দাদা? আগে হ্যাঁ। বড়দা, তুমি নিজেই বলো না সব। আসলে ছোট ভাই তো, ওর সামনে কিছু বলতে পারছি না। বড়দা, তুমি টেনশন নিও না, আমি বুঝে গেছি, আমি বাইরে যাচ্ছি। ঠিক আছে। কিন্তু দাদা, তুমি ডক্টর সাক্ষীকে সবকিছু বলো কিন্তু। থ্যাংক ইউ ডক্টর। বলে দেবো। আসুন, বসুন। এবারে বলুন আপনার সমস্যা কি? আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। আসলে ব্যাপারটা হলো, শুতে খেতে বসতে উঠতে সবসময় ওই মেয়েটারই কথা মনে পড়ে যায়। ও, এটা আপনার সমস্যা? হ্যাঁ। এমনিতে এই রোগ সারবে তো? ওই মেয়েটার সব স্মৃতি আমার মন থেকে মুছে দেওয়া যাবে তো? আর যাতে করে আমি সবকিছু ভুলে নতুন একটা জীবন শুরু করতে পারি। 1 মিনিট দাঁড়ান। কে বললো আপনাকে যে আমি সমস্যার সমাধান করব? আরে ম্যাডাম, আমি খুব প্রশংসা শুনেছি আপনার কাছে তো মনের অসুখের অনেক ওষুধ আছে। আমার পুরো বিশ্বাস আছে আপনি আমার মনের রোগ সারাতে পারবেন। আচ্ছা, আপনার চিকিৎসা আমি করব। যাক, নিশ্চিন্ত হলাম। এইসব
নাটকের জিনিস কাজ হয়ে গেছে। যে প্রমাণের জন্য আমরা এখানে এসেছিলাম সেগুলো সব পেয়ে গেছি। আমরা এখানে এসে সময় নষ্ট করেছি। ডক্টর সাক্ষী আর ওনার ক্লিনিকের 3 জনের খুনের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি এসব কি করে বলছেন? এই এই নাটকের জিনিসপত্র পাওয়া গেছে, আর এই এই ফটো দেখুন। বিবেক, এই দুনিয়ার সব প্রমাণ জড়ো করে সাক্ষীকে ফাঁসানোর চেষ্টা করো না। আসল খুনিকে খুঁজে বের করো। কিন্তু যে সমস্ত প্রমাণ পাওয়া গেছে তাতে এটাই প্রমাণ হয় যে ডক্টর সাক্ষী খুনি। তুমি আমার জুনিয়র, আমাকে নির্দেশ দেবে না। আমি এভাবে কাজ করতে পারবো না। আমি বাড়ি যাচ্ছি, তুমিও যাও। স্যার, স্যার, হ্যাঁ এই দেখুন স্যার। স্যার, এটা হলো সেই ছদ্মবেশটা যেটা পরে ওই লোকটা ব্যাংকে গিয়েছিল। কোথায় পেলে এগুলো? ডক্টর সাক্ষীর ক্লিনিকে। কি বললে? ডক্টর সাক্ষীর ক্লিনিক থেকে? হ্যাঁ স্যার। তাহলে ডক্টর সাক্ষী? হ্যাঁ স্যার, কিন্তু স্যার সচিন স্যার এটা মানতে রাজি নয় যে ডক্টর সাক্ষী খুনি। এও তো হতে পারে যে খুনি অন্য কেউ, যে ডক্টর সাক্ষীকে ফাঁসানোর চেষ্টা করেছিল। না স্যার, এই দেখুন ক্লিনিকের রেকর্ডের ফটো আমি তুলে এনেছি। এটা একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ডক্টর সাক্ষী রিচা আর অনুষ্কাকে হিপনোটাইজ করেছিল। ডক্টর সাক্ষী অনুষ্কা আর রিচাকে হিপনোটাইজ করেছিল? তাহলে এটা হয়নি তো যে কাল যখন এই দুটো মেয়ে বিল্ডিং থেকে লাফ মেরেছিল ওই মুহূর্তে ওদের দুজনকে হিপনোটাইজ করা হয়েছিল? সেটাই হয়েছে স্যার। যখন যখন অনুষ্কা রিচা ব্যাংক থেকে টাকা তুলেছে ঠিক তখনই ডক্টর সাক্ষীর ব্যাংক অ্যাকাউন্টে টাকার বৃষ্টি হয়েছে। তাহলে সমস্ত প্রমাণ যখন এই ডাক্তারের বিরুদ্ধে, তাহলে সচিন মেনে নিতে চাইছে না কেন? বুঝতে পারছি না স্যার, কেমন একটা অদ্ভুত বিহেভিয়ার করছিলেন। যখন এই সমস্ত প্রমাণ আমি ওনাকে দেখালাম তো উনি বিরক্ত হয়ে বাড়ি চলে গেলেন স্যার। আরে, সচিন রাগ করে বাড়ি চলে গিয়েছে? অদ্ভুত সব ব্যবহার করছিল কেন? 1 মিনিট বিবেক, যখন তোমরা এই প্রমাণগুলো জোগাড় করছিলে তাহলে মনে হয় এই সচিনকে ডক্টর সাক্ষী হিপনোটাইজ করেছে। সচিন যদি হিপনোটাইজ হয়ে যায় তাহলে যা কিছু করতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ধরতে হবে। ওর মোবাইল কোথায় রয়েছে? 500 মিটার দূরে আছে স্যার। একটা জায়গায় দাঁড়িয়ে নেই, খালি মুভ করছে। কোন দিকে যাচ্ছে? স্যার এখন মালিয়ানগরের দিকে যাচ্ছে। মালিয়ানগর মানে হাইওয়ে নাম্বার 35 থেকে বেরোবে না? তুমি বরং গাড়িতে যাও। একটু একটু করে যত সময় চলে যাচ্ছে বিপদ তত বেড়ে চলেছে। স্যার, সচিন স্যারের গাড়িটা মালিয়ানগর থেকে বেরিয়ে গেছে। মালিয়ানগর থেকে বেরিয়ে গেছে? হ্যাঁ স্যার। তার মানে নিশ্চয়ই এদিকেই আছে। স্যার আর সামান্য দূরে আছে, 10 মিটার মানে এই গাড়িটাই। কি 10 মিটার দূরে এই গাড়িতে? এই গাড়িতে সচিন? একে থামাতে হবে। কি অভদ্রতা এটা! সচিন কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো ওকে? যা করেছি বেশ করেছি, যা করেছে তার ফল পেয়েছে। তুমি জানো তো তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো? আপনি জানেন আপনি কার সাথে পাঙ্গা নিয়েছেন? কি ভেবেছেন বোকা মনে হয় দেখে? পেশেন্টের অ্যাক্টিং করে আমায় বোকা বানানো। দেখো আমি জিজ্ঞেস করছি সচিন কোথায়? সচিনও খুব তাড়াতাড়ি সেইখানে পৌঁছে যাবে যেখানে অনুষ্কা, রিচা, মনীষ পৌঁছে গেছে। সচিন স্যারের যদি কিছু হয় না তাহলে তোমার অবস্থা খারাপ হয়, বুঝেছো? বকাটে ছেলে, তুই চুপ কর, নইলে তোকেও হিপনোটাইজ করে দেবো। এই দেখো, তুমি সচিনকে কিচ্ছু করো না প্লিজ। বলো সচিন কোথায়, ছাড়ো ওকে প্লিজ। ছেড়ে দেব যদি সিআইডি আমায় এই ব্যাপারে গ্যারান্টি দেয় যে ও আমার পিছু নেওয়া ছেড়ে দেবে। ঠিক আছে, আমরা তোমায় যেতে দেবো, কিন্তু এখন তো বলো সচিন কোথায়। বলে দেব, কিন্তু এখন নয়। এই পার্টিকুলার লোকেশনের বাইরে যাওয়ার পরে এসএমএস করে দেব। আরে তুমি যদি মিথ্যা বলো তাহলে? এইটুকু ভরসা তো আমার উপর করতেই হবে স্যার। তাড়াতাড়ি বলুন, ভেবে চিন্তে সময় নষ্ট করবেন না। দেরি হলে সচিনের মৃত্যুর জন্য আপনারা দায়ী থাকবেন। ঠিক আছে, তুমি যেতে পারো। থ্যাংক ইউ। নিখিল, তুমি বরং গাড়িতে যাও, আমি একটু ঘুরে আসছি। মানে আরে বোঝো ভাই। হ্যাঁ, এসিপি স্যারকে ফোন করে দিও। আচ্ছা স্যার, সাক্ষীকে ছেড়ে দেওয়াটা আমাদের খুব বড় ভুল হয়েছে স্যার। না ফেডরিক, সচিন বিপদের মধ্যে আছে, আমাদের ওকে আগে বাঁচাতে হবে। বুঝে উঠতে পারছি না সচিন কোথায় গেছে। আমার তো ভাবলেই কিরম ভয় করছে। কে জানে সচিন স্যারের সাথে কি ঘটনা ঘটেছে। কি হয়েছে স্যার? ডক্টর সাক্ষী মেসেজ করেছে পায়রা ছাদ থেকে উড়ে যাবে। পায়রা ছাদ থেকে উড়ে যাবে, এর মানে কি বলতে চাইছে? মাই গড! বিবেক, তাড়াতাড়ি সচিনের বাড়ির দিকে গাড়িটা নিয়ে চলো, তাড়াতাড়ি। ইয়েস স্যার। সচিন বাড়িতে ওর ছাদে দাঁড়িয়ে আছে। তার মানে স্যার সচিন স্যারের সাথে ঠিক সেটাই হতে চলেছে যেটা রিচার অনুষ্কার সাথে হয়েছে। চুপ করো ফেডরিক, কাঁদবে না। তাড়াতাড়ি বিবেক। ইয়েস স্যার।
ওই দেখো সচিন। কি করছেন স্যার? সচিন স্যার ওপরে। কি করছেন আপনি? সচিন স্যার, সচিন সচিন নিচে নামো। সচিন নিচে নামো। সচিন স্যার। সচিন তুমি পাগল হয়ে গেছো, নিচে নামো। আমি খুব হালকা বোধ করছি। আরে মনে হচ্ছে যেন পাখির মতো আকাশে উড়ে যাই। দেখো সচিন, তোমার মাথা কাজ করছে না, নিচে নামো। এন্ড দ্যাটস অ্যান অনার। আমি এসব পার্থিব ব্যাপার থেকে অনেক এগিয়ে গেছি। মাই গড, আমার আর কোনো পিছুটান নেই। দেখো সচিন, আমি যাচ্ছি। বিবেক, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো বিবেক, ছাড়ো, আমি বলছি না, ছাড়ো আমাকে। স্যার টানো জোরে, টান। আস্তে আস্তে, সাবধানে। আমাকে ছেড়ে দাও। সচিন আমার কথা শোনো। ছেড়ে দাও। চুপ করো সচিন। তোমার মাথা ঠিক নেই। সচিন তুমি কি করতে চলেছো? আমি মরতে চাই। চুপ করো সচিন। সবাই আমাকে ছেড়ে দাও। সচিন স্যার আপনি এখানে? এবার এটা জিজ্ঞেস করো না যে তুমি কোথায় আছো। তুমি তোমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আছো। বাড়ির ছাদে কি করে এলাম? ডক্টর সাক্ষীর কারণে। ডক্টর সাক্ষী তোমাকে হিপনোটাইজ করেছে সচিন, হিপনোটাইজ। সাক্ষী? আর তুমি এই বিল্ডিং থেকে ঝাঁপ দিতে যাচ্ছিলে। আমি বিল্ডিং এ লাফ মারতে? স্যার, এই সাক্ষীকে যত তাড়াতাড়ি সম্ভব যদি গাড়দে না পড়া যায়, তাহলে আরো অনেক নিষ্পাপ প্রাণের ভয়াবহ পরিণতি ঘটবে। হ্যাঁ ফেডরিক, এই ডক্টর সাক্ষীর ব্যবস্থা তো আমি করেই রেখেছি। তাড়াতাড়ি খোলো। সিআইডি থেকে জানি না কিভাবে দূরে যাব, গেলে বাঁচতে পারবো। আপনি? अभी अलविदा ना कहना। রোশনি দেবী এখানে? আগে হ্যাঁ, আমি ভাবলাম আপনাকে একটু এয়ারপোর্ট পর্যন্ত ছেড়েই আসি। দেখুন, আমায় যেতে দিন, আমায় যেতে দিন, নয়তো। বাপ রে বাপ, গান? দেখুন রোশনি দেবী, কিছু মনে করবেন না, একটা কথা বলি। আপনার হাতে গান না, হাত করা ভালো লাগবে। ফালতু কথা বন্ধ করো, ওইদিকে চলে যাও, যাও এখান থেকে। দেখুন না তো, আমি যেতে পারি না আপনাকে যেতে দিতে পারি। কি করি বলুন? ডিউটির বিষয়, আপনি বোঝার চেষ্টা করুন। চলে যাও, নয়তো নয়তো গুলি চালিয়ে দেবো। আরো একটা খুন করতে বেরিয়েছো? খুন? কার খুন? কাকে খুন? আমায় খুন? গুলি গুলি চালাবেন না, গুলি চালাবেন না। আমি সব বলে দেব, আমি সব বলে দেব। ব্যাস ব্যাস, হয়ে গেল। একটা গুলির আওয়াজ শুনে এ তো শুধরে গেল অভিজিৎ। তো রোশনি দেবী ওরফে সাক্ষী দেবী, আপনার পক্ষে ভালো এটাই যে আপনি বলতে চান বলে ফেলুন, প্লিজ বলুন। 7 বছর অনেক খাটনি করে আমি ডাক্তার হয়েছি, আর ওরা সবাই আমার থেকে লাইসেন্স কেটে নিল, আমার ডিগ্রি কেটে নিল। তাহলে কি ভুল করেছিল ওরা? হ্যাঁ, নিজের পেশেন্টদের চিকিৎসা করার বদলে তুমি হিপনোটিজম অ্যাপ্লাই করলে। কিন্তু তুমি হিপনোটিজমে যোগ্যতা তৈরি করার জন্য পড়াশোনা করেছিলে? কোনো ডিগ্রি পেয়েছিলে? না। হ্যাঁ, ডিগ্রি আমার কাছে ছিল না, তো কি হয়েছে? আমি 4টে প্রমাণ দিয়েছি যে আমি হিপনোটাইজ করে কি করতে পারি। অনুষ্কা, রিচা, মনীষ, সচিন, এদের সাথে যা করেছি সেটা আমার যোগ্যতা প্রমাণ করতে যথেষ্ট ছিল না। হিপনোটিজমে তোমার যোগ্যতা আছে কিনা তার প্রমাণের জন্য 3টে খুন করেছো। 3টে খুন। আমার কথা, অনেক বড় অপরাধ করেছো তুমি, আর এই জন্য একটাই শাস্তি হয়,
ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.